হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা একটা ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটা অনেকটা বাংলাদেশি যে একটা সিনেমা ছিল সাত ভাই চম্পা, অনেকটা সেই সিনেমার মতো। মানে এই যে কল্প কাহিনীগুলো যে রয়েছে এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অনেকটা সেম, জাস্ট খালি মনে করো যে প্লট আলাদা, কাহিনীগুলো যে সেম হয়, এই সিনেমাটাই তার প্রমাণ। এটা একটা ইউরোপিয়ান কাহিনী, আর সেম এই কাহিনী থেকে ইন্সপায়ার হয়ে হয়তো আমাদের সাত ভাই চম্পা সিনেমাটা বা সাত ভাই চম্পা কাহিনীটা তৈরি করা হয়েছিল। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে সাতটা ভাই কাক হয়ে যায়, আর তারপর সেই কাক ভাইদেরকে মানুষে রূপান্তরিত করার জন্য বনের যে লড়াই, সেটা এই সিনেমাতে আমরা দেখবো এবং অনেক সুন্দরভাবে এই সিনেমাটা ফুটিয়ে তোলা হয়েছে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। The top 3 shots in the history of cricket. A magnificent shot. A great shot by David, but still, the most amazing shot in cricket history is the one that is still waiting for you on our platform. Register on the website and win every day. তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে একটা কাকের ডাক শোনা যায়, আর এই কাক একটা রাজপ্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আর এই প্রাসাদটি রূপকথার গল্পের মতো এবং প্রাসাদটির নাম হচ্ছে লেরাক্রোস। আর এই প্রাসাদের পাশেই ঘন একটা জঙ্গলে একটা ঝুপড়ি ঘর দেখানো হয়, যেখানে একজন মহিলা বসবাস করে এবং বলা হয়ে থাকে ওই মহিলা হচ্ছে একটা ডাইনি, যে মানুষ জন্ম না দিয়ে বিড়াল জন্ম দিয়েছিল। আর এরপর আমাদেরকে একটা রাজপ্রাসাদের পাশের একটা গ্রাম দেখানো হয়, যেখানে আমরা একটা বেকারি হাউস দেখি, মানে বনরুটি বানায়। আর এই মুভির গল্পে এই বনরুটি বানানোর একটা বিশাল ভূমিকা রয়েছে। তো যাই হোক, আমরা দেখি বেকারিতে রুটি বানানোর সময় একটা মহিলা এসে বেকারির মালিককে বলে তার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে এবং অনেক সাধনার পরে বাচ্চা মেয়েটিকে সে পেয়েছে। আর মহিলা মেয়েটির নাম রাখে হচ্ছে লারা। তো যাই হোক, লারার মা চেয়েছিল তার মেয়ের সাথে সুখী দিন কাটাতে, কিন্তু আকাশে উড়ে যাওয়া কাকের শব্দে তার মুখের হাসিটা ফিকে হয়ে যায়। তো আমরা বুঝতে পারি কাকের সাথে এই মহিলার কোনো সম্পর্ক রয়েছে। তো সময়ের সাথে সাথে লারা নামের সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বড় হতে শুরু করে, কিন্তু লারার মা এবং বাবা কোন একটা কারণে সবসময় চিন্তিত ছিল, মানে খুশি ছিল না। তো লারা ছোটবেলা থেকে এটা লক্ষ্য করতো তার বাপ মা খুব একটা খুশি না বা সুখী না, আর এই কারণে সে তার বাবা মায়ের চিন্তা দূর করার জন্য সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতো বাবা মাকে। তো একদিন লারা খেলতে খেলতে তাদের বাড়ির ছাদের যে চাং রয়েছে বা উপরের রুম রয়েছে সেখানে চলে যায়, আর ওইখানে লারা ছেলেদের অনেক জামা এবং জুতা দেখতে পায়, তাও 7টা। তো লারা যখন ছেলেদের জামা এবং জুতা দেখছিল তখন ওর প্যারেন্টস চলে আসে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। বাট লারা উল্টো জিজ্ঞাসা করে মা কি তাহলে ছেলে সন্তান চেয়েছিল? তখন লারার বাবা বলে তুমি এসব উল্টাপাল্টা প্রশ্ন করো না। তো এরপর লারাকে তার বাবা সেখান থেকে নিয়ে যায়, কিন্তু এরপর থেকে লারার সবসময় মনে হতে থাকে যে তার বাবা মা হয়তো সবসময় ছেলে সন্তান চাইতো, আর এ কারণে আমি যেহেতু মেয়ে তারা হয়তো খুশি না। তো এর কয়েক বছর পর আমরা দেখতে পাই লারা বড় হয়ে গিয়েছে। তো একদিন লারা এবং তার মা কাপড় বানাচ্ছিল পাটের ঝুট থেকে, তবে সেখানে ভুল করার কারণে লারার যে বান্ধবী প্রতিবেশীর মেয়ে, তাকে তার মা বকাঝকা করতে থাকে। বাট এটা দেখে লারা করে কি ইচ্ছে করে ভুল করে, কারণ ছোটবেলা থেকে পর্যন্ত তার বাবা মা তার সাথে খারাপ ব্যবহার করেনি বা রাগ করেনি। সে দেখতে চায় তার মা তার সাথে রাগ করে কিনা, কিন্তু তার মা এমনটা করে না। আর এটা দেখার পরে লারা তার মাকে জিজ্ঞাসা করে আমি ছোটবেলা থেকে দেখছি আমি যদি কোনো ভুল করি তাহলে তুমি আমাকে বকাঝকা করো না, আমি কি তাহলে এই বকাঝকা পাওয়াটারও যোগ্য না? আমাকে কি তুমি ভালোবাসো না? তো লারার মা তখন কিছু বলে না, আর এই কারণে আবারও জিজ্ঞাসা করে আচ্ছা তুমি সবসময় জামা কাপড় কেন বানাও, আর ওপর রুমে এত ছেলেদের জামা কাপড় কেন বানানো, আর কিছু তো আছে তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। বাট লারার মা কিছুই বলে না, বরং সে তার কাজে ব্যস্ত থাকে। তো লারা তার মায়ের এই নীরবতা দেখে অনেক কষ্ট পায়, আর এরপর থেকে সে তার মাকে আর কোনো কিছুই এ ব্যাপারে জিজ্ঞাসা করে না। আর এরপরের দৃশ্যে আমরা দেখি ওই রাজ্যের রানী এবং তার 2 ছেলে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর গ্রামবাসী তাদেরকে স্বাগতম জানাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল এবং লারা এবং তার বান্ধবীরাও ছিল। তো লারার তখন একটা বান্ধবী জানায় যে প্রিন্স কলিনের বাবা ছোটবেলাতে প্রিন্স কলিনকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে, আর এই ঘটনায় সে অনেক কষ্ট পায় এবং সে মদ খাওয়া শেখে অল্প বয়সে, আর এই জন্য সে ভালো মতো কথা বলতে পারে না, মানে মানুষের সামনে কথা বলতে পারে না, মানে রাজার যে বড় ছেলে সে ভালো মতো কথা বলতে পারে না। তো এই কথা আবার রাজার যে বড় ছেলে সে শুনে ফেলে যে তাকে নিয়ে এরকম সমালোচনা হচ্ছে, আর লারা তখন তার বান্ধবীদের চুপ থাকতে বলে, তবে ততক্ষণে তো রাজার বড় ছেলে এটা শুনে ফেলেছে কিন্তু ওদের কিছু বলে না। তো যাই হোক, এরপর লারা যখন তার ড্রেস ঠিক করার জন্য পেছনে যায় তখন তার একটা বান্ধবী বলে দেখো অনেক বছর আগে এই গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই দুর্ঘটনা যদি না ঘটতো তাহলে আমাদের গ্রামে আরো 7টা ছেলে বেশি থাকতো, 7টা বউ বেশি থাকতো। তো লারা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে এই ব্যাপারে আমি কেন কিছু জানি না, আমার কাছ থেকে সবাই কি কিছু লুকাচ্ছে? বাট ওর বান্ধবীরা তখন বলে আমিও সব বিস্তারিত জানি না, তবে তোমাকে যদি জানতে হয় তাহলে জঙ্গলের ভেতরে একটা ডাইনি বা জাদুকর্ণী রয়েছে, তার কাছে তোমার যেতে হবে। তো এরপর লারা করে কি ওই জাদুকর্ণীর কাছে যাওয়ার জন্য জঙ্গলের ভেতরে যায়, আর তারপর জঙ্গলের ভেতরেও লারা ওপরে কা করতে দেখে, তবে যেতে যেতে লারা পথ হারিয়ে ফেলে, আর তখন কয়েকটা বিড়াল এসে লারাকে পথ দেখায়, আর বিড়ালকে অনুসরণ করে লারা করে কি জঙ্গলের ভেতরে ওই ডাইনির ঝুপড়ি ঘর পর্যন্ত পৌঁছে যায়। আর তারপর লারা সেখানে একটা মহিলা ডাইনিকে দেখতে পায়, আর তান্ত্রিক বা মনে করো কবিরাজকে দেখতে পায়, কিন্তু এই সিনেমাতে তাকে উইজ বলা হয়েছে। তো ওই তান্ত্রিক মহিলা লারাকে ঝুপড়ির ভেতরে নিয়ে যায়, আর ভেতরে গিয়ে লারা অনেক বিড়াল দেখতে পায়। তো লারা তখন মহিলাকে
জিজ্ঞাসা করে তুমি কি একজন কবিরাজ বা ডাইনি? মহিলা তখন উল্টো লারাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এখানে 7 ভাইয়ের সম্পর্কে জানতে এসেছো? তো এই কথা শুনে লারা অবাক হয়ে যায় এবং চমকে যায়, কারণ সে তো এখন ওই মহিলাকে কিছুই বলেনি, আরো তো ওই 7 ছেলে সম্পর্কে জানতে এসেছে গ্রামের। আর তখন ওই ডাইনি বা ওই উইস আবারও বলা শুরু করে ওই 7 ছেলে কিন্তু তোমার ভাই ছিল, আর তোমার ভাইয়ের সাথে কি কি হয়েছে এটা তোমার মাই জানে। আর তুমি যদি এই সম্পর্কে জানতে চাও, এই যে আমি তোমাকে একটা জাদুর চিরুনি দিচ্ছি, আর এই চিরুনির বিশেষত্ব হচ্ছে এই জাদুর চিরুনি যখন তুমি কারো চুলে রাখবে তখন তুমি তার অতীতের সকল সত্য দেখতে পাবে। আর তাই এই সত্য জানার জন্য তুমি এই চিরুনি দিয়ে তুমি তোমার মায়ের চুল আঁচড়াবে, তাহলে তুমি তোমার মায়ের স্মৃতি দেখতে পাবে, আর এটা করলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তো এরপর লারা করে কি চিরুনিটা নেয়, আর তখন ওই উইস লারাকে বলে তোমার মায়ের কাছে 7টা ছেলে ছিল, কিন্তু তার মায়ের সবসময় আরেকটা মেয়ের ইচ্ছে ছিল, আর এই কারণে তোমার মা আমার কাছে একটা জাদুর পোশাক নিতে এসেছিল যাতে তার একটা মেয়ে হয়। তবে আমি তাকে এমনটা করতে বারণ করেছিলাম, কারণ এই জাদুতে যদি ভুল হয়ে যায় তাহলে এটা এত ডেঞ্জারাস একটা বিষয় যে এটা কেউ ঠিক করতে পারবে না। কিন্তু তারপর সে যখন অনেক জোরাজুরি করে তখন আমি তাকে একটা জাদুর স্পেল দিয়েছিলাম, আর তারপরেই তার ওই সমস্যাটা হয়েছে। তো এরপর এই কথা শুনে লারা করে কি জাদুর চিরুনি নিয়ে বাড়িতে যায় এবং রাতের জন্য অপেক্ষা করতে থাকে যাতে তার মা ঘুমালে সে ওই চিরুনি আশ্রে তার মায়ের সকল স্মৃতি জানতে পারে। আর এরপর লারার মা যখন ঘুমায় তখনও করে কি জাদুর চিরুনি দিয়ে ওর মায়ের মাথা আশ্রয় এবং মায়ের সকল স্মৃতিও দেখতে পায়। তো লারা এখানে দেখতে পায় যে ওর 7টা ভাই ছিল যারা খুব দুরন্ত ছিল, এবং এরপর লারার মা করে কি ওই উইসের সাথে দেখা করে এবং তারপর জোরাজোরি করলে সেই উইস ওকে কিভাবে আরেকটা মেয়ে পাওয়া যাবে সেই বুদ্ধি দেয়। তো সেই হিসাবে ওর মা করে কি 8টা রুটি বানায় এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর যে রুটিটা রয়েছে সেটা নষ্ট করলে তাহলে সুন্দরী একটা মেয়ে হবে, কিন্তু সে করে উল্টো সবচেয়ে সুন্দর যে রুটিটা ওইটাই আলাদা করে। আর তখন একটা ছেলে এসে সেই রুটিটা হাতে নেয় এবং নিজেদের মধ্যে ঝগড়া করে সবগুলো রুটি নষ্ট করে ফেলে। তো এটা দেখে ওর মায়ের খুব রাগ হয়ে যায় এবং রেগে বলে তোরা এখান থেকে উড়ে দূর হয়ে যাস না কেন? আর তখনই সেই জাদুটা কাজ করে যায় এবং তার 7টা ছেলে সেখান থেকে কাক হয়ে উড়ে চলে যায়। তো এই দৃশ্য দেখার পরে লারা অবাক হয়ে যায় এবং সে আবারও উইচের কাছে আসে এবং বলে আমার ভাইদের কি আবারও মানুষ রূপে আনার কোনো ব্যবস্থা নেই? তখন ওই কবিরাজ বলে হ্যাঁ আছে একটা উপায়, এবং এটা একমাত্র তুমিই করতে পারবে, পৃথিবীর অন্য কেউ করতে পারবে না। আর আমি এই অপেক্ষাতেই ছিলাম যখন তোমার 18 বছর বয়স পূর্ণ হবে তখন তুমি এটা করতে পারবে, আর এটা যদি তুমি করতে পারো তোমার ভাইরা যে বয়সে কাক হয়েছিল আবার ওরা সেই বয়স থেকেই ফিরে আসবে, মানে ওর ভাইরাই ওর চেয়ে ছোট হয়ে যাবে আর কি, যদিও বয়সে ওর 18 বা 25 বছরের। তো যাই হোক, এই জন্য আমাদের নায়িকা বা আমাদের লারাকে বলা হয় তুমি যদি এটা করতে চাও প্রথমে তোমাকে চুপ থাকতে হবে, যাতে তোমার মা যে কথা বলে বা শব্দ উচ্চারণ করে যে ভুলটা করেছিল সেটা তুমি শুধরাতে পারো। তো লারা তখন জিজ্ঞাসা করে আমাকে কবে থেকে মুখ বন্ধ রাখতে হবে? তখন ওই কবিরাজ বলে আজকে থেকে, এবং আমি তোমাকে বলে দিচ্ছি তোমাকে কি কি করতে হবে। তো এরপর আমরা দেখি লারা জঙ্গল থেকে দ্রুত বের হয় এবং সেই উইস মহিলার কথা মতো পথ অনুসরণ করে, আর ব্যাকগ্রাউন্ডে তখন আমরা ওই উইস মহিলা কি কি ওকে বলেছিল সেগুলো শুনতে পাই। তো ওই উইস মহিলা বলেছিল তোমার ওই 7 ভাইকে ওই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য অমুক পাহাড়ের কাছে বিশেষ এক ধরনের পাট গাছ রয়েছে বা বিশেষ এক ধরনের গাছ রয়েছে। তো ওই গাছটা মনে করো যে পচিয়ে সেখানে যে আঁশটা হবে সেই আঁশ থেকে সুতা তৈরি করে ওর ভাইদের জন্য কাপড় বানাতে হবে, মানে শার্ট বা প্যান্ট বানাতে হবে, এবং ওইটা পরলে তাহলে ওর ভাইরা আবার মনে করো যে মানুষ হয়ে যাবে। তো এই জন্য লারা করে কি সেই জঙ্গল পেরিয়ে একটা নদী অবধি পৌঁছায় এবং ওই নদীর পানি প্রবাহিত হয় একটা পাহাড়ের ঢালু থেকে, আর ওই পাহাড়ের ঢালুতেই মূলত একটা বিশেষ ধরনের গাছ জন্মায়, আর ওই গাছটা অনেকটা পাট গাছের মতো, তবে সেই গাছে অনেক সুচালু কাটা রয়েছে। তো এই কারণে লারাকে অনেক সাবধানতার সাথে এই গাছগুলো তুলতে হবে যাতে সে কষ্ট না পায়, কারণ হাতে ক্ষত হলে তো সে মুখ দিয়ে কথা বলে ফেলবে আর তার কাজটা হবে না। তবে এই কাজে সে কারো সাহায্য নিতে পারবে না এবং কোনো মেশিনেরও সাহায্য নিতে পারবে না বা কোনো টুলসেরও সাহায্য নিতে পারবে না, ছুরি কাঁচি ইউজ করতে পারবে না, তাকে একাই সব কাজ করতে হবে। তো যাই হোক, এরপর লারা করে কি সেখানে যায়। লম্বা যাত্রার কারণে লারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এবং এ কারণে সেখানে একটা গুহায় ঘুমিয়ে পড়ে। আর রাতে যখন তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় তখনই লারা তার পাশে 7টা ছেলেকে শুয়ে থাকতে দেখে, আর ছেলেদের দেখেই লারা বুঝতে পারে এরাই তার 7 ভাই যারা তাকে পাহারা দিচ্ছে। তো এরপর লারা করে কি একটা ভাইয়ের কাছে যায় এবং তার মাথায় চুলে হাত দেয়, কিন্তু তখনই তার ভাই চোখ মেলে তাকায়, আর চোখ মেলে তাকালেই সে আবারও কাক হয়ে যায়। তো এটা দেখে লারা বুঝতে পারে তার ভাইরা শুধুমাত্র যখন ঘুমিয়ে থাকে তখন মানুষের রূপে ফিরে আসে, কিন্তু অভিশাপের কারণে তারা ঘুম থেকে জেগে উঠলে আবার কাক হয়ে যায়। তবে এই কাকরা কিন্তু চেনে এটাই ওর বোন, আর এই কারণে এই কাকরাও ঘুমানোর পর এখানে চলে এসেছে। তো যাই হোক, পরের দিন সকালে লারা যখন পাহাড় থেকে নেমে নিচে যায় সেই বিশেষ কাঁটাযুক্ত পাট গাছের মতো গাছগুলো তুলতে, তখন ওই গাছ তোলার সময় ওর হাতায় অনেক কাঁটা বিঁধে যায়। তবে ও চেষ্টা করে যথাসম্ভব যাতে ওই কাঁটাগুলো না বেঁধে, তবে প্রতিবারই গাছ তুলতে গিয়ে অনেক ব্যথা পায়। আর একটা পর্যায়ে লারা কাঁটার আঘাতে ছটফট করে মাটিতে পড়ে যায় আর তুলতে না পেরে কান্না করা শুরু করে, কিন্তু শব্দও করতে পারছে না। বাট বোনের কষ্ট দেখে যে কাক ভাইরা রয়েছে তারা মাটিতে নেমে আসে এবং কা কা করে ওকে সাহস যোগাতে থাকে, মানে কাকগুলো তাদের ভাষায় লারাকে সাহস যোগাতে থাকে এবং লারাও বুঝতে পারে যে ওর ভাইরা ওকে সাহস দিচ্ছে। আর এর জন্য লারা দুর্বল না হয়ে আবার উঠে দাঁড়ায় এবং সেই গাছগুলো টেনে তুলতে থাকে। তখন লারা খেয়াল করে গাছ তোলার কারণে তার হাতে কিন্তু অনেক ফোসকা পড়ে গিয়েছে। তবে তারপরে অনেক পরিশ্রম করার পরে লারা অনেকগুলো গাছ তুলতে সামর্থ্য হয়, আর এত কাজ করার ফলে লারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। আর এই কারণে সে ওই দিন আবারও গুহায় ঘুমিয়ে পড়ে, আর পরের দিন লারা সেই গাছগুলো আবারও তোলা শুরু করে। কিন্তু এরই মধ্যে লারার ভীষণ
খিদে পায়, আর তাই লারা জঙ্গলের মাশরুম এবং বিভিন্ন ফল তুলে খেতে থাকে। আর কাকগুলোও লারার তো সবসময় সঙ্গে ছিলই, এবং গুহার মধ্যেও লারা ওই কাকদের সাথেই খেলে সময় কাটাতো। তো যাই হোক, এরপর লারা গাছগুলো থেকে সুতা বের করে এবং তারপর নদীর পানিতে ভিজিয়ে রাখে যাতে ওগুলো পচে আঁশ বের হয়, আর কাকগুলো ওগুলোর উপর দেখাশোনা করে। তো একদিন লারার অনেক ক্ষুধা পেয়েছিল, তো এই জন্য নদীর পাড়ে একটা ফসলি ক্ষেত ছিল ভুট্টার, যেটা হচ্ছে রাজার। তো সেই ফসলি খেতে গিয়ে ভুট্টা খেতে থাকে। বাট তখনই রানীর যে দুই ছেলে প্রিন্স নর এবং কলিন, মানে ছোট এবং বড় ছেলে, কলিন হচ্ছে বড় ছেলে, ওরা দুজন গার্ড নিয়ে আসে হাতে বন্দুক। তো লারা তখন ওদেরকে দেখে লুকিয়ে পড়ে, কিন্তু প্রিন্স দুজন তখন মূলত এসেছিল ওই ফসলি জমি থেকে শুকর তাড়াতে। তো প্রিন্স কলেকে শুকর তাড়াতে বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছোড়ে, আর তখনই জমিতে থাকা একটা শুকর লারার দিকে মানে ভয়ে ছুটে যায়। তো লারা শুকর দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে প্রায় যখন যাবেই তখনই ওর ওই উইসের কথা মনে পড়ে যে কাজ শেষ হওয়ার আগে কোনো কথা বলা যাবে না, এবং তোমার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় তাহলে সব শেষ, তোমার ভাইরা কখনোই মানুষ হতে পারবে না, এবং এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স, একবারই করতে পারবে। তো এই কারণে প্রচন্ড ভয়ে ওর মুখ দিয়ে শব্দ বের হতে গেলে ও নিজেকে আটকে নেয়। আর এদিকে আমরা দেখি কলিন মানে বড় ছেলে শুকর দেখতে পাই। কলিন মানে হচ্ছে যেটা ওই যে ব্রাউন টাইপের ড্রেস পরা, ও করে কি বন্দুক দিয়ে গুলি করতে থাকে। আর এদিকে ভয় পেতে থাকা লারা দেখতে পায় শুকর একদম কাছে চলে এসেছে। তো এই কারণে লারা শুকর থেকে বাঁচার জন্য দৌড়াতে স্টার্ট করে। তো দৌড়াতে দৌড়াতে লারা একটা সময় পড়ে যায়, বাট তখনই নর গুলি করে এবং শুকরটা সেখানেই মারা যায়। আর লারাও শান্ত হয়, কিন্তু নর তখন তার সাথে থাকা একজন গার্ডকে খেতে পাঠায় এটা দেখার জন্য যে শুকরটা আসলে মরেছে কিনা। কিন্তু একটা বিপদ না কাটতেই লারার সামনে আরেকটা বিপদ চলে আসে, মানে গার্ড চলে আসছে। আর এত গভীর জঙ্গলে একটা মেয়ে কি করছে এটা দেখলো তো ঝামেলা, তো এই জন্য করে কি পালাতে লাগে। কিন্তু প্রিন্স নর আর কলিন তো আর আমাদের নায়িকাকে দেখতে পায়নি, ওরা জাস্ট দেখছে ভুট্টা গাছ নড়ছে। তো ওরা মনে করে যেটা হয়তো আরেকটা শুকর হবে, আর এই কারণে নায়িকার দিকে বন্দুক তাক করে নর মানে ছোট ভাই। বাট তখনই উপরে থাকা কাক, আই মিন আমাদের লারার ভাইয়েরা এটা দেখে ফেলে, এবং লারাকে বাঁচানোর জন্য সবগুলো কাক করে কি প্রিন্স নর আর কলিনের মাথায় ঠোকরাতে শুরু করে। আর কাকদের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা গুলি করে নর মানে ছোট ভাই, আর এর ফলে ওই কাকের পায়ে গুলি লাগে, আর গুলি লাগার সাথে সাথে কাক মাটিতে ছটফট করতে থাকে। তো এটা দেখে বড় ভাই কলিনের অনেক মায়া হয়, আর তাই কলিন নরকে বলে এই কাকটাকে বাঁচানোর জন্য আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত। বাট নর বলে দেখো এই কাক আমাদের উপর আক্রমণ করেছিল, এটাকে বাঁচিয়ে না রেখে বরং আরেকটা গুলি করে দিই, ও মুক্তি পেয়ে যায়। তো কলিন তখন নরকে কাকের উপর গুলি করা থেকে আটকায়, বাট নর তখন কন্টিনিউয়াসলি বলতে থাকে ভাই ওকে গুলি করে দাও, মারা গেলে বেঁচে যাবে। তো এরপর যখন কলিন গুলি করতে যাবে তখনই ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকা লারা বেরিয়ে আসে এবং নরের উপর পাথর ছুঁড়ে মারে, এবং লারা করে কি দ্রুত কাকটি মাটি থেকে তুলে নেয়। আর নর যখন রেগে লারাকে ধরে এবং জিজ্ঞাসা করে তুমি রাজ্যের প্রিন্সের উপর পাথর ছুঁড়েছো, এত বড় সাহস কই থেকে পেলে? লারা তখন কিছুই বলে না, কারণ ওকে তো চুপ থাকতে হবে। তো কোনো জবাব না পেয়ে নর করে কি লারার চুল ধরে টানতে থাকে। বাট কলিনের কাছে মানে বড়জনের কাছে ব্যবহার মোটেও ভালো লাগে না, আর এই কারণে সে নরকে বলে মেয়েটাকে ছেড়ে দাও। বাট তারপর নর ছাড়ে না, আর লারাও কোনো উপায় না দেখে করে কি নরের হাতে কামড় মেরে দেয় এবং কাক নিয়ে ক্ষেতের দিকে ছুটে পালায়। আর লারার কামড়ে নর চিৎকার করে থাকে এবং লারার পেছনে ক্ষেতের দিকে যেতে লাগে। বাট কলিন তখন বুঝতে পারে নরের হাতে যদি মেয়ে পড়ে মেয়েটাকে তো মেরে ফেলবে। তো এই কারণে বড় প্রিন্স আই মিন বড় রাজকুমার সে লারাকে বাঁচানোর জন্য নরের ঘোড়ার আশেপাশে গুলি চালাতে শুরু করে। আর এটা দেখে নর রেগে কলিনকে জিজ্ঞাসা করে তুমি কেন এটা করছো। আর সুযোগ পেয়ে কলিন লারাকে বাঁচানোর জন্য ভিন্ন ভিন্ন কথা বলে ওর ছোট ভাইকে আটকায় এবং সফল হয়ে যায় কলিন, এবং লারা এই সুযোগে পালিয়ে যেতে সামর্থ্য হয়। আর ওই দিকে লারা দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে। তবে কাককে বাঁচানোর সময় অনেক কম ছিল, কারণ ধীরে ধীরে কাকের অবস্থা অনেক খারাপ হচ্ছিল। আবার দৌড়ানোর কারণে লারারও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর বাকি যে 6টা কাক ছিল ওরা তোর পিছনে রয়েছে, কারণ ওরা ওর বোনকে একা ছাড়তে চায় না। তো লারা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে দৌড়ে করে কি সেই উইচের কাছে আসে এবং ইশারার মাধ্যমে ওই উইচকে সব বোঝায়। আর ওইদিকে ওই কাকটা তো যখন বেহুশ হয়ে যায় তখনই সে আমার মানুষের রূপে ফেরত আসে। আর তারপর ওই উইচ মহিলা লারাকে বলে টেনশন করো না, আমি গুলি বের করে নিয়েছি, আর ক্ষতস্থানও পরিষ্কার করে দিয়েছি, তোমার ভাই সুস্থ হয়ে যাবে, তুমি তোমার কাজ করো। তো এই কথা শুনে লারা শান্ত হয়, সেখানে ঘুমিয়ে পড়ে। আর লারা ঘুমানোর পরে উইচ করে কি লারার মাথায় চিরুনি দেয় এবং জানতে পারে যে লারার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল, ওই কাকের উপর গুলিটা কিভাবে লেগেছিল। তো যাই হোক রাতে লারা যখন ঘুম ভাঙে তখন সে উইচকে ঘুমিয়ে থাকতে দেখে। তখন লারা ভাবতে থাকে যে এই মহিলা উইচ কিভাবে হলো, সেই জঙ্গলে কেন বসবাস করছে, তার কাহিনী কি। তো সে করে কি আবার ওই জাদুর চিরুনি দিয়ে ওই উইচের চুলে ঘোরায় এবং সে জানতে পারে এই উইচ মহিলাই মূলত এই রাজ্যের রানী ছিল এবং তার স্বামী রাজ্যের রাজা ছিল, সে তাকে খুব ভালোবাসতো। কিন্তু একবার ওই রাজা একটা যুদ্ধে যায় এবং ওই যুদ্ধে রাজা নিহত হয়। আর ওই সময় রানী গর্ভবতী ছিল, কিন্তু ওই রাজ্যের রাজার যে বোনের জামাই ছিল সে রাজ্যে ফিরে আসে আর সে রানীকে জানায় রাজা তো যুদ্ধে নিহত হয়েছে। তো এই কথা শুনে রানী অনেক কান্না করতে থাকে। আর কান্না করে রানী তখন বলে রাজা তার অনাগত সন্তানের মুখ পর্যন্ত দেখতে পালো না। তো রানীকে ভেঙে পড়তে দেখে রাজার বোন তখন সান্ত্বনা দিয়ে বলে তুমি ভেঙে পড়ো না, আমি তোমার দেখাশোনা করবো। আর এই ঘটনার পরে রাজার বোন করে কি তার স্বামীকে নিয়ে একেবারে রাজমহলে চলে আসে। আর রাজার বোন তখন করে কি মহলের সবাইকে বলতে শুরু করে আমিও গর্ভবতী, আবার রানীও গর্ভবতী, আমাদের 2 বাচ্চা সমানই হবে। তো যাই হোক রানীর বাচ্চা প্রসবের যখন সময় আসে, তার যখন ব্যথা অনুভব শুরু হয়, রানীর ব্যথা দেখে রাজার বোন করে কি তাকে বাটিতে একটা কিছু খেতে দেয়। তো রানী ওটা খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে রানী তার বিছানায় একটা বিড়ালে বাচ্চা দেখতে পায় এবং তার খাটের চারপাশে কবিরাজদের অনেক জিনিস রাখা ছিল। আর তারপর রাজার বোন বলে যে তুমি মানুষের বাচ্চার
পরিবর্তে একটা বিড়ালের বাচ্চার জন্ম দিয়েছো। আর তারপর রানীকে উইস উপাধি দেওয়া হয় এবং শাস্তিস্বরূপ রানীকে গাছের সাথে বেঁধে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর লারা তারপর দেখতে চায় যে আরো কি ঘটেছিল রানীর সাথে, বাট তখনই ওই উইচের বা আমাদের রানীর ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় লারা তার চুলে জাদুর চিরুনি ঘুরিয়েছে। তো এই কারণে সে লারাকে জিজ্ঞাসা করে, ও তাহলে তো তুমি আমার পরিচয় জেনেই ফেলেছো। লারা তখন ইশারায় জিজ্ঞাসা করে, তুমি সেখান থেকে বেঁচে ফিরলে কিভাবে? আর তখন তান্ত্রিক মহিলা বলে, দেখো সব জায়গায় ভালো খারাপ মানুষ রয়েছে, তখন কোন একটা ভালো মানুষ আমাকে সাহায্য করেছিল, জঙ্গলে নিয়ে এসেছিল এবং তারপর সত্যিকারের একটা উইচের সাথে আমার দেখা হয়েছিল বা জাদুকরণী বা কবিরাজের সাথে। আর সে আমাকে এখানে আসার পর অনেক কিছু শিখিয়েছে আর এই জাদুর চিরুনিটা মারা যাওয়ার আগে সে আমাকে দিয়ে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন ওর কাক ভাই সুস্থ হয় আর তাই লারাও তার কাজ শেষ করার জন্য বেরিয়ে পড়ে, মানে ঝুপড়ি ঘর থেকে বের হয়। আর যাওয়ার আগে ওই উইচ মহিলা রানী লারাকে বলে, রাতে তুমি ঘুমানোর পরে জাদুর চিরুনিতে আমি জানতে পেরেছি তোমার সাথে আসলে ওই ভুট্টা খেতে কি হয়েছিল আর তোমাকে কে বাঁচিয়েছে। আর তোমাকে যে প্রিন্স বাঁচিয়েছে ওই ছেলে নিঃসন্দেহে অনেক ভালো ছেলে, বাট আরেকটা যে প্রিন্স ছিল ও নিঃসন্দেহে নির্দয় এবং স্বার্থপর একটা ছেলে। তো এই কথা শোনার পরে লারা করে কি কাক নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে সেই জায়গায়। আর সেখানে গিয়ে দেখতে পায় ও যে পাট গাছগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো পচে ফুলে গিয়েছে। আর তারপর ও করে কি সেগুলো থেকে ওই আঁশগুলো আলাদা করে শুকাতে দেয়। আর লারা যখন সেখানে কাজ করে তখন ওর বাকি যে 7 ভাই তারা কাকরূপে সেখানে ঘোরাফেরা করছিল। তো লারা এরপর যখন গাছ রোদে শুকাতে দিচ্ছিল তখন সেখানে প্রিন্স কলিন চলে আসে। তো লারা কলিনকে দেখে ঘাবড়ে যায় এবং একটা পাথর হাতে তুলে নেয়, আবার ড্রেসও অনেক ভালো ছিল না। তো লারার হাতে পাথর দেখে কলিন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু ও তো কথা বলতে পারে না ভালো মতো, তোতলায়, ব্যাপারটা অনেক এরকম। তো তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো তোমাকে ক্ষতি করতে আসিনি, আমি তো মূলত তোমার কাকের খোঁজ নিতে এতেছিলাম, মানে কাকের খোঁজ নিতে এসেছে, আর আমি আমার ভাইয়ের মতো না, আমি অনেক ভালো। তো কলিনের মুখে এই কথা শুনে লারা কিছুটা শান্ত হয়। আর এরপর কলিন যখন লারার কাছে আসে তখন লারা কলিনকে আস্তে আস্তে শ্বাস নিতে বলে, মানে ইজি হতে বলে। অ্যাকচুয়ালি কলিন ছেলেটা সবসময় নার্ভাস থাকে আর কি। তো লারার কথা মতো কলিন যখন আস্তে আস্তে শ্বাস নেয় তখন যখন কলিন কথা বলে তার কথাগুলো স্পষ্ট হতে থাকে এবং কলিনের যে তোতলানো ব্যাপারটা ছিল সেটা স্বাভাবিক হয়ে যায়, মানে অনেক ভালোভাবে কথা বলতে পারে। তো এরপর কলিন জিজ্ঞাসা করে লারাকে যে এখানে কি করছো তুমি, কেন এসেছো, কেমনি কি? তো লারা তখন কলিন কি ইশারায় বলে, এই গাছগুলো থেকে আমাকে সুতা বের করে আমাকে শার্ট বানাতে হবে, আর এর জন্য আমি এই গাছগুলো কেটে নদীতে ভিজিয়ে পচিয়ে আঁশ বের করেছি, এগুলো থেকে সুতা তৈরি করব। তো কলিনও তখন লারাকে বলা শুরু করে, দেখা আমিও একটা সমস্যা আছে, এই তোতলানির সমস্যা, আমি আসলে সবসময় নার্ভাস থেকে নিজেকে শান্ত করতে পারি না, কথা বলতে গেলে আমার এরকম সমস্যা হয়, বাট এই প্রথম আমি লাইফে দেখলাম যে আমি সুস্থভাবে সুন্দর মতো তোমার সামনে কথা বলতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কেন আমার সাথে কথা বলছো না। তো কলিনের কথা শুনে লারা তাও কথা বলেন এবং উল্টো ওকে ইশারায় চুপ থাকতে বলে এবং আমাদের কলিনের হাতে যে একটা ক্ষতস্থান ছিল সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। তবে কলিন লারার এমন ব্যবহার অনেক বেশি খুশি হয় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর লারা বেশ কিছুদিন কাকদের সাথে ওই গুহার ভেতরে দিন কাটায়, মানে ওর ভাইদের সাথে। আর এতদিনে নদীতে ওই ভিজিয়ে রাখার সকল গাছও পুরোপুরি পচে গিয়েছে। আর তারপর লারা সেই গাছগুলো কেটে পিটিয়ে সুতা বের করে। আর এর মধ্যে কলিন আবারও লারার কাছে আসে এবং এবার ফুল এবং খাবার নিয়ে এসেছে। আর তারপর কলিন লারার কাছে সাহায্য করে। আর এসবের মধ্যে লারা আর কলিন আমাদের প্রিন্স অনেক কাছাকাছি চলে আসে এবং অনেক সময় লারার কাছে সাহায্যও করে। আর তারপর কলিন আবারও রাজপ্রাসাদে ফিরে আসে আর লারা করে কি গুহায় ফিরে যায়। আর পরের দিন আমরা দেখি আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়, অনেক জোরে বৃষ্টি নামে। আর লারা তখন দ্রুত ওই গুহা থেকে নেমে সেই শুকানো যে আঁশগুলো ছিল সেগুলো আবার গুহার ভেতরে নেয় যাতে বৃষ্টিতে না ভেজে, কিন্তু লারা ভিজে যায়। আর গুহার ভেতরে গিয়ে লারা ঘুমিয়ে পড়ে, কিন্তু সারাদিন কাজ করার কারণে আর বৃষ্টিতে ভেজার কারণে লারার শরীর ঠান্ডা আর জ্বর হয়ে যায়। আর এই কারণে লারা পরের দিন আর উঠতেই পারে না, অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো লারার এরকম অবস্থা দেখে ওর কাক ভাইয়ের অনেক চিন্তায় পড়ে যায়। আর এই জন্য সবগুলো কাক ভাই করে কি রাজপ্রাসাদে কলিনের রুমের জানালার কাছে আসে। আর কাকগুলো দেখে কলিন করে কি জানলা খুলে দেয়। আর কাকগুলো রুমে এসে কলিনের কম্বল আর কোট নিয়ে যেতে শুরু করে এবং কলিনকেও ইশারায় ওর পিছে আসতে বলে, মানে কাকরা বোঝায় তুমি আমার পেছনে আসো। তো এটা দেখে কলিন বুঝতে পারে লারার সাথে খারাপ কিছু হয়েছে। কলিন দ্রুত ঘোড়া নিয়ে কাকের পিছু যায়, নদী পার করে পাহাড় পার করে গুহায় পৌঁছায় এবং সেখানে কলিন লারাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। তো কলিন তখন লারাকে কোলে তুলে ঘোড়ায় নিয়ে দ্রুত রাজপ্রাসাদে ফিরে আসে। আর তারপর কলিন লারাকে তার রুমে নিয়ে যায়, বিছানায় শুয়ে দেয়। আর তারপর কলিন রাজপ্রাসাদের ডাক্তারকে ডাকে আর লারার চিকিৎসা করতে বলে। আর ডাক্তার লারাকে ভালোভাবে দেখে জানায় লারার এখন বিশ্রামের প্রয়োজন, আর বিশ্রাম হলেই সুস্থ হয়ে যাবে। কিন্তু এরপরই কলিনের মা রানী চলে আসে আর একটা বাইরের মেয়েকে রাজপ্রাসাদে আনার জন্য সে কলিনকে বোকাঝোকা করে। বাট রানীর কথা শুনে জানালার বাইরে থাকা কাকরা রেগে যায় এবং কাঁচ ভেঙে দেয় জানালার। আর এটা দেখে রানী প্রাসাদের গার্ডদেরকে ডেকে বলে, লারা এবং তার জিনিসপত্র রাজপ্রাসাদের বাইরে ফেলে দাও, এই লারার জন্য মনে হয় কাকগুলো এসেছে। তো রানীর কথা শুনে কলিন তখন অনেক রেগে যায় এবং সবাইকে বলে, লারা এবং এই কাকদের গায়ে কেউ হাত দেবে না, আর লারাকে আমি বিয়ে করব। এবং এইবার কলিন পুরো স্পষ্ট ভাবে কথা বলতে পারে, মানে যে রাজা, মানে ভবিষ্যৎ যে রাজা হবে সেরকম ভাবে অনেক সুন্দর করে কথা বলতে পারে। আর এইটা দেখে রানী বেশ শক খেয়ে যায়। যদিও রানীর এই বড় সন্তান, কিন্তু খুশি না হয়ে উল্টো চমকে যায় এবং কলিনও বলে ওঠে, যেহেতু আমি বড় সন্তান, উত্তরাধিকার সূত্রে আমি এই রাজ্যের রাজা হব এবং এখন থেকে আমি যা বলবো তাই হবে। তো রানী তো ভয় পেয়ে যায়, তবে তারপরেও কিছু বুঝতে দেয় না, মুস্কি হেসে বলে, তুমি একদম ঠিক বলেছো। তো এরপর রানী করে কি তার ছোট ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। আবার ততক্ষণে লারারও জ্ঞান ফিরে আসে আর সে বিছানা থেকে উঠে বাইরে চলে যেতে চায়, কিন্তু কলিন তাকে আটকায় এবং বলে, তোমাকে
বিশ্রাম নিতে হবে। বাট লারা ইশারায় তখন কলিনকে বুঝিয়ে বলে আমাকে শার্ট বানাতে হবে। তো তখন কলিন বলে সমস্যা নেই, তুমি এখান থেকে এটা বানাতে পারো, আমি সব নিয়ে আসছি এখানে। আর এদিকে আমরা দেখি রানী তার ছেলে নরের কাছে যায়, ছোট ছেলের কাছে, এবং বলে তোর ভাই তো এখন আর তোতলা নেই রে, তার মানে তোর ভাই তো রাজা হবে। নর তখন রেগে বলে ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে, কি করবো মা? রানী তখন বলে ও যখন ভয় পায় তখন ও তোতলাতে শুরু করে, আর এই কারণে ওকে আমাদের আবার ভয় দেখাতে হবে যাতে কলিন আবার আগের মতো হয়ে যায়। আর ও যদি আবারও আগের মতো তুতলিয়ে কথা বলে ওকে কেউ সিরিয়াসলি নেবে না এবং ও রাজা হতে পারবে না। তো যাই হোক, পরের দিন আমরা দেখি কলিন দুজন লোক নিয়ে সেই পাহাড়ে যায় যেখানে আমাদের লারার ওই আঁশগুলো ছিল, এবং ওগুলো নিয়ে তারা প্রাসাদে ফিরে আসে। তো লারা যখন প্রাসাদে সেই আঁশগুলো দেখে সে তো অনেক খুশি হয় এবং কলিনের হাতে কিস করে ধন্যবাদ জানায়। আর রাতে খাবার খাওয়ার সময় কলিন করে কি লারাকে নিয়ে যায়, বাট রানী এখানে কলিনের উপর রাগে এবং বলে তুমি জঙ্গল থেকে একটা মেয়েকে কুড়িয়ে আমাদের রাজপ্রাসাদে আমাদের ডাইনিং টেবিলে নিয়ে এসেছো। বাট রানীর কথা শুনে কলিন রেগে যায় এবং বলে আমার হবু বউ হবে, আর এই কারণে তার সাথে ভালো মতো তুমি কথা বলবে। তো রানী যখন বুঝতে পারে যে কলিন তো তার নিজের ক্ষমতা দেখাচ্ছে, তো এই কারণে রানী বেশি কিছু বলতে পারে না, কারণ কলিন তো তোমার ওই ছোট ছেলের চেয়ে বড়, এই রাজ্যের সত্যিকারের উত্তরাধিকারী। তো রানী খাওয়া শেষ করে উল্টো নরকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়, আমি ছোট ছেলেকে সাথে নিয়ে। আর কলিন তখন লারাকে বলে আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না, আর তুমি এখন থেকে আমার সাথে থাকবে, কারণ যখন তুমি আমার সাথে থাকো তখন আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি, আমি অনেক সাহস পাই। আর এইদিকে রানী তার ছোট ছেলেকে বলে কলিন খুব তাড়াতাড়ি ওই মেয়েকে বিয়ে করবে, আর এই কারণে আমাকে এখনই একটা কিছু করতে হবে। আর পরের দিন আমরা দেখি কলিন দেরি না করে লারাকে বিয়ে করে ফেলে, এবং প্রাসাদের এখন কেউ জানেও না যে লারাকে কই থেকে আসলে হঠাৎ করে বিয়ে হলো, কিভাবে ইভেন লারা কথা কেন বলে না। তো রাতে সবাই যখন বিয়ের আনন্দে মেতে ওঠে, লারা কিন্তু তার ভাইদের জন্য শার্ট বানাতে ব্যস্ত ছিল। আর ঠিক তখনই রানী লারার কাছে আসে এবং ওর সাথে ভালো ব্যবহার নাটক করে, আর এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। লারাও প্রেগনেন্ট হয়ে যায়, তবে তারপরেও লারা তার ভাইদের জন্য শার্ট বানাতেই থাকে এবং লারা কিন্তু এতদিন কথাও বলেনি। তো যাই হোক, রানীও লারার অনেক খেয়াল রাখতো। আর এরপর যখন ডেলিভারির টাইম চলে আসে, মানে বাচ্চা হবে, তখন রানী করে কি ছোট ছেলেকে কোন একটা কাজে অনেক দূরে পাঠায়। আর এরপর একদিন যখন কলিন তার বউকে নিয়ে নৌকায় ঘুরছিল, তখন রানী সেখানে যায় তার বড় ছেলের কাছে এবং বলে বাবা তোর ছোট ভাইয়ের খবর এসেছে, অনেক বিপদে পড়েছে, তোর ওখানে যেতে হবে। তো কলিন লারাকে ছেড়ে যেতে যাচ্ছিল না, আর এই জন্য রানী বলে তুই চিন্তা করিস না, তুই যা, তোর ভাইকে বাঁচা, তোর বইয়ের দেখাশোনা আমি করব। তো কলিন তখন রানীর জেদের কাছে হেরে যায়, আর এই কারণে সে কিছু সিফাই নিয়ে। আর এরপর এদিকে রাতে যখন লারা তার ভাইদের জন্য শেষ শার্টটা বানাচ্ছিল, মানে 7 নম্বর শার্টটা বানাচ্ছিল, তখন রানী রুমে চলে আসে আর বলে কলিন এখন প্রাসাদে নেই, আর এই কারণে তোমার দেখাশোনা আমাকেই করতে হবে, তোমার সাথে আমি থাকবো। এবং লারাকে দেখাশোনা করার জন্য যে একটা বিশেষ দাসী রেখে গিয়েছিল কলিন, সে বলে রানীমা আমিও এখানে থাকবো, কিন্তু রানী জোর করে ওকে বের করে দেয়। আর তারপর রানী করে কি দাসীকে বের করে দিয়ে লারাকে কিছু খেতে দেয়, মানে সেই ওই পানি। আর লারা ওই পানি খাওয়ার পরে রানী ঘুমিয়ে পড়ে। আর রানী ঘুমানোর পরে লারা করে কি রানীর উদ্দেশ্য জানার জন্য চিরুনি দেয় হচ্ছে রানীর চুলে, আর তখনই লারা সকল সত্য জানতে পারে। মানে রানী হচ্ছে সেই উইস মহিলার স্বামীর বোন, মানে রাজার বোন। আর রাজার মৃত্যুর পরে সেই এখানে থাকতে শুরু করেছে। আর যখন রাজার মৃত্যুর সংবাদ আসে, সে তার পেটে কাপড় বেঁধে, মূলত তার তখন বাচ্চা ছিল না, প্রেগনেন্ট ছিল না, সে কাপড় বেঁধে নিজেকে প্রেগনেন্ট সাজায়, কারণ ওই সময় রাজার স্ত্রীও প্রেগনেন্ট ছিল। আর তারপর সে রানীকে কিছু খেতে দেয়, যে কারণে রানী জ্ঞান হারায়। আর এই সুযোগে রাজার বোন করে কি রানীর সন্তানকে নিজের সন্তান বলে প্রসব করায়, আর রানীর বিছানায় একটা বিড়াল রেখে সবাইকে বলে এই রানী হচ্ছে একটা উইস বা ডাইনি। আর এই সত্য জানার পরে লারা দ্রুত বিছানা থেকে উঠে তার বানানো শার্ট নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রানীর দেওয়া পানি খেয়ে লারার তো অনেক যন্ত্রণা হয়। আর ঠিক তখনই রানীও উঠে যায় এবং লারাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে অনেক খুশি হয়, কারণ তার প্ল্যান কাজ করেছে। আর অল্প সময়ের মধ্যে লারাও জ্ঞান হারায়। আর রানী তখন করে কি লারার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে ওখান থেকে নিয়ে নেয় এবং ছাদ থেকে ফেলে দেয়, কিন্তু বাতাসে উঠতে থাকা বাচ্চাগুলোকে ওই যে 7 ভাই কাক ছিল ওরা বাঁচিয়ে নেয়। আর পরের দিন আমরা দেখি এবং রানীকে বলা হয় যে ও বিড়াল পয়দা করেছে, মানে এটাও একটা উইস। তো পরের দিন আমাদের লারাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার জন্য অর্ডার দেওয়া হয়। আর যেহেতু ওকে পুড়িয়ে মারা হবে, এই জন্য লারাকে বন্দি বানিয়ে খাঁচাই করে জনসম্মুখে ঘোরানো হয়। এবং রানীর লোকজন যখন লারাকে গাছের সাথে বেঁধে ফেলে আগুন লাগানোর জন্য, তখন সিপাহীরা লারার বানানো জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলার জন্য লারার আশেপাশে রাখে, মানে ওকে উইস হিসাবে বলা হচ্ছে। তো আগুনের পর যখন লাগিয়ে দেওয়া হয়, তখন কাকগুলো সেখানে চলে আসে। আর লারা তখন ওদেরকে দেখে বলে ইস তোমরা যদি মানুষ হতে, মানে অনেক মাস পর ওর ফার্স্ট উইসটা এটাই ছিল যখন ওই কাপড়ে আগুন ধরেছে। আর লারাই কথা বলার সাথে সাথে ওই কাকগুলো মানুষ হয়ে যায়। তো এটা দেখা বলে রানী সহ সবাই চমকে যায় এবং রানী তখন রেগে আদেশ দেয় এদের সবাইকে মেরে ফেলো। কিন্তু ঠিক তখনই সেখানে বড় ছেলে কলিন পৌঁছে যায় এবং কলিন যখন দেখে তার স্ত্রীর অবস্থা, সে তো রেগে যায়। আবার রানীও তখন ভয় পেয়ে যায় এবং রানী উল্টো তখন কলিনকে বোঝানোর চেষ্টা করে যে এই লারা মেয়েটা একটা উইজ বা ডাইনি, ও একটা বিড়ালের জন্ম দিয়েছে। কিন্তু এখানে আমাদের উইজ বা আগের রানীও চলে আসে এবং সে কলিনের সদ্য জন্মনা বাচ্চাকে নিয়ে আসে এবং কলিনের হাতে তুলে দেয় এবং কলিনকে বলে এইটাই তোমার ছেলে যেটা লারা জন্ম দিয়েছে, আর এই শয়তানি হচ্ছে তোমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল, মানে সব খুলে বলে। আর এইটুকু বলে ওই আগের রানী ওই উইজ করে কি বর্তমান রানীর গলা টিপে ধরে এবং বলে ওর চুলে এই জাদুর চিরুনি দাও, তাহলে তুমি সকল সত্য জানতে পারবে। তো এরপর কলিন করে ওই চিরুনিটা রানীর চুলে ঘুরায় এবং সে দেখতে পায় যে রানী যাকে মা মনে করছে, এই মহিলা মূলত এই উইসের বাচ্চা নিয়ে বিড়ালে বাচ্চা রেখে দিয়ে সবার সামনে তাকে উইস হিসেবে উপস্থাপন করেছিল এবং তাকে জ্বালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ওই সময় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একজন খ্রিস্টান ফাদার এটাকে সৃষ্টিকর্তার অসীম কৃপা
শিল্পা বলে রানীকে ছেড়ে দিতে বলেছিল এবং তারপর তাকে জঙ্গলে ফেলে আসা হয় এবং এটাই কাহিনী আর কি। এবং তারপর সে ঝুপড়ি ঘরে থাকে। আবার ওর ছেলেকেও এই মহিলাই মেরে ফেলতে চেয়েছিল এবং ওর মা এই রানী না, ওর মা মূলত ওই উইস্টে ওর আসল মা। তো এখানে আমাদের প্রশ্ন জাগে কলিন এতদিন বেঁচে রয়েছে কিভাবে? তো এখানে হয়েছে কি, রাজার যে বোন এই রাজপ্রাসাদ দখল করেছে তার জামাই আবার অনেক ভালো ছিল কিন্তু বইয়ের সাথে পারতো না। তো এই জামার জন্য মূলত কলিনকে কখনো মারতে পারেনি, মানে ছোটবেলায় মারতে পারেনি। ইভেন কলিনের বয়স যখন 4 বছর তখন রাজার বোন একটা জন্ম দেয়, নর। আর কলিনকে তখন রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজপ্রাসাদের উপর থেকে কলিনের উপর বড় একটা পাথর ফেলতে চেয়েছিল, কিন্তু ওই রাজার বোনের জামাই কলিনকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীর পাথরের চাপায় মারা যায়। মানে কলিন বেঁচে রয়েছে মূলত ওর ফুপার জন্য। তো রানীর সকল সত্য জানার পরে কলিন তার সৈন্যদেরকে বলে এই মহিলাকে জেলে বন্দী করো, ওর ছেলেকেও বন্দী করো। আর তারপর কলিন তার আসল মা মাইমিন উইস এবং লারাকে নিয়ে সুখে জীবনযাপন করা শুরু করে এবং ভাইয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে এবং তারা বাবা মায়ের কাছে ফিরে যায়। আর এরই সাথে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়। আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে, কিন্তু সিনেমাটা অতটাও খারাপ ছিল না। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।